চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের কাছে আলাদিনের চারাক নেই বললেন বাণিজ্য উপদেষ্টা। কয়েক দেশ থেকে আমদানির সিদ্ধান্ত। কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তিসহ ৩ দাবিতে শহীদ মিনারে স্বজনদের অবস্থান। আদালত অপসারণ দাবিতে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ। ২ সহস্রাধিক নেতাকর্মীকে ক্রস ফায়ারের দায়ে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ। আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীকে। এবং তাপমাত্রার পারদ বাড়লেও হিমেল হাওয়ায় শীতের দাপট। কর্মহীন খেটে খাওয়া মানুষ, মাসের মধ্যভাগে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের একটু কষ্ট হচ্ছে স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, সরকারের কাছে কোনো আলাদিনের চারাক নেই যে মানুষের কষ্ট রাতারাতি দূর হয়ে যাবে। ভারত, পাকিস্তান এবং বার্মা থেকে কয়েক মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে এবং চালের মজুদে কোনো ঘাটতি নেই। ফলে কিছুদিনের মধ্যেই চালের দাম কমে আসবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ডক্টর ওমর বলাতের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। চালের বাজারটা নিয়ে এই মুহূর্তে আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছি। আমরা আমদানি উদারীকরণ করেছি। চাল আমদানিতে প্রায় 63% মতো আমদানি শুল্ক ছিল, যেটাকে আমরা 3%-এ নামিয়ে নিয়ে এসেছি। এবং আমরা এই মুহূর্তে খাদ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীনভাবে কয়েক লক্ষ টন চাল সরাসরি আমদানি হচ্ছে। বার্মা থেকে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, ভারত থেকে হচ্ছে। সো আমাদের আমনের ভরা মৌসুম এই মুহূর্তে চলছে। আমাদের এপ্রিল নাগাদ বোরো ধান আসবে। সো আমরা আশা করি যে এখন থেকে এপ্রিল মানে আগামী 3 মাস বাজারের যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এছাড়া অন্য কোনো পণ্যে আমার জানা মতে তেমন কোনো অসঙ্গতি নেই বলে আমার ধারণা। পরিপূর্ণ পিলখানা মামলায় নিরপরাধ বিডিআর সদস্যদের বিরুদ্ধে দেয়া মামলা বাতিল, চাকুরিতে পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা। বিচারের নামে আদালত বদলানোর নামে প্রহসন হচ্ছে উল্লেখ করে বৃহস্পতিবার দুপুর 1টায় শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন তারা। বিএনপি নেতা সালাউদ্দিন, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 2008 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের 2276 জন ক্রস ফায়ারে হত্যাসহ গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দায়ের করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির একটি প্রতিনিধি দল সকালে ট্রাইব্যুনালে প্রধান চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেন। গুমের তালিকায় বিএনপি, সালাউদ্দিন আহমেদ, যুবদল, ছাত্রদলের নেতা সহ 153 কর্মীদের নাম রয়েছে। অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে। তাদের ছিল যে বিএনপিকে ধ্বংস করা, বিএনপিকে নিশ্চিহ্ন করা এবং দলকে শূন্য করা। এরই আমরা আজকে 2276 জনের ক্রস ফায়ারের নামে যে হত্যা করেছে নির্মম ভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 153 জনের গুমের তালিকা, যে গুমের মধ্যে হত্যা করা হয়েছে এবং এখন পর্যন্ত গুম আছে, তার একটি তালিকা আমাদের মাননীয় মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি অভিযোগ আমরা এখানে জমা দিলাম। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল এলাকায় আছেন সহকর্মী কাজী পাপ্পু। শুনানির বিষয়ে আরো তথ্য জানবো তার কাছ থেকে। পাপ্পু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজ দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে, কি তথ্য আপনার কাছে রয়েছে সেটি জানতে চাই। খালেদা জিয়া এবং আজও হয়তোবা আজও এই মামলার কোনো রায় না আসার সম্ভাবনা রয়েছে, কারণ
আমরা যখন লাস্ট বেরো এসেছি আজকে সকাল থেকে কিন্তু প্রথমে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন, তারপরে দুদকের আইনজীবীরা উপস্থাপন করেন, তারপরে খালেদা জিয়ার যারা আইনজীবী রয়েছেন কায়সার কামাল, কাজল এবং জয়নুল আবেদিন, তারা কিন্তু আবার প্রধান বিচারপতির কাছে তাদের যে এজেন্ডা সেটা বারবার পরিষ্কার করার চেষ্টা করছে, যে তারা বলছেন যে আসলে খালেদা জিয়াকে একটি উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে, যেই মামলায় তাকে ফাঁসানো হয়েছে এটার কোনো রাইট নেই, কারণ তাকে শুধুমাত্র হেয় করার জন্য এবং নির্বাচন থেকে দূরে রাখার জন্য এই মামলাটি করেছেন। কারণ তিনি এই যে জিয়া অরফানেজ ট্রাস্ট তার ট্রাস্টের কোনো এখতিয়ার নেই, তিনি কোনো চেক সাইন করেনি, তিনি এখান থেকে কোনো টাকা উত্তোলন করেনি, কোনো কিছুই করেনি, কিন্তু তারপরে কেন তাকে রাখা হয়েছে? আপনি জানেন যে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি তাকে কিন্তু এই মামলা থেকে ক্ষমা করে দেন এবং তাকে অব্যাহতি দেন, কিন্তু তিনি বলেছিলেন যে না, তিনি আইনি লড়াই করে আসলে ক্ষমা চাওয়া মানে তো এরকম হলো যে আমি দোষ করেছি তাই আমাকে মাফ করে দেন, এরকমটা না। তিনি বলছেন যে আমি কোনো অন্যায় করিনি, তাহলে কেন আমাকে এই শাস্তিটা দেওয়া হবে? তার জন্য বারবার তার আইনজীবীরা এই জিনিসটা উপস্থাপন করতে চেষ্টা করেছেন যে এই মামলা তাকে শুধুমাত্র রাজনৈতিক ভাবে হেয় করার জন্য, নির্বাচন থেকে দূরে সরে রাখার জন্য তাকে এই মামলাটি দেওয়া হয়েছে। তো প্রধান বিচারপতি আজকে তাদের যুক্তিতর্ক শুনেছেন এবং আমি বের হয়ে আসার আগ পর্যন্ত যখন জয়নুল আবেদিন দাঁড়িয়েছেন তার আগে কিন্তু বিএনপির আইনজীবীরা কিন্তু একটু কষ্টজনিত হয়ে পড়েছেন, তারা কিন্তু কান্না এজলাসে অনেকটা কায়সার কামাল কান্নাই করে দিয়েছেন যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি চিঠি পড়েছিলেন, সেখানে তিনি বারবার বলেছিলেন যে আমি তো একজন 3 বারের প্রধানমন্ত্রী, আমাকে এইভাবে হেয় করার কি দরকার ছিল, কিংবা তার সেই চিঠিতে তার ছেলে কিভাবে মারা গেছে প্রত্যেকটা জিনিস তারা উল্লেখ করেছেন এবং সেই কারণে তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন এজলাসের ভিতরে। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সর্বশেষ। জি পাপ্পু, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিডিআর বিদ্রোহ মামলার অস্থায়ী আদালত অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে দুপুরে তাদের সড়ক থেকে সরে যেতে দেখা যায়, এতে যান চলাচল আবারও শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে সকাল থেকে বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও আশপাশের সব রাস্তা বন্ধ করে অবস্থান নিতে দেখা যায় শিক্ষার্থীদের। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা। এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই, এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো, উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন। তাপমাত্রার পারদ বাড়লেও হিমেল বাতাসে সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কাবু সব শ্রেণী পেশার মানুষ। কাজ না পেয়ে আয় রোজগার কমে গেছে শ্রমজীবী মানুষের। বেড়ে গেছে ঠান্ডাজনিত নানা রোগে প্রকোপ। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন বুসরাত জাহান। গত 2 দিনে শীতের তীব্রতায় কাঁপাকাঁপি অবস্থা পঞ্চগড় জেলার সর্বত্র। কোথাও দেখা মেলেনি সূর্যের। কনকনে হাড় কাঁপানো ঠান্ডা, সেই সাথে উত্তরের হিমেল ও ঘন কুয়াশায় বিপর্যস্ত এখানকার জনপদ। আজকে অনেক ঠান্ডা, বাতাস বেলা যায় না, ঠান্ডা যায়। পঞ্চগড়ে খুব শীতের তাপমাত্রা খুব বেশি দেখা যাচ্ছে। ঠান্ডার কারণে গাড়ি চালাতে পারি না, খুব কষ্ট হচ্ছে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাজশাহীতেও বেড়েছে শীতের তীব্রতা। হিমেল হাওয়ায় গত 2 দিন ধরেই ধীরে ধীরে বাড়ছে শীত। শীতে কাবু ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। ঠান্ডাতে তো আপনার ভাড়া কম হয়েছে এবং লোকই পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা হাত পা সৃষ্টি ধরে যাচ্ছে। কাজ কাম করা যাচ্ছে কিন্তু অল্প। মেহেরপুরে তীব্র শীতের পাশাপাশি বইছে হিম বাতাস, তাই শীত বস্ত্র কিনতে ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে। গরিব মানুষ দেখা যায় যে জিনিসটা কিনলাম বাজার ঘাটে কিনতে গেলে 200-250 টাকা দাম, কিনলাম আমি হয়েছে 80 টাকা কেজি। মেয়েদের ছেলেদের 30 টাকা পিস। এই জন্য আমাদের জায়গা বাসা নাই, কম রেটে মাল বেচছি। এখানে মাল কম দামে পায়, তাই অনেকে আসে আমাদের কাছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমে যাওয়ায় কষ্ট পাচ্ছেন পটুয়াখালীর মানুষ। এবছর শীতের প্রকোপ তুলনামূলক বেশি অনুভূত হচ্ছে। অনেক এলাকায় শীত বস্ত্রের সংকট দেখা দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা আরো কয়েকদিন এমন থাকবে। অনেক শীত পড়তেছে কয়েকদিন ধরে। এই শীতের কারণে আমাকে তো গাড়ি চালাইতে নামা লাগে, প্যাসেঞ্জার নাই রোডে। আবহাওয়া
অনুকূলে না থাকার কারণে আমাদের রবি শস্যের ক্ষতি হতে আছে। শীতার্তদের জন্য যদি কিছু করা হয় প্রশাসনের পক্ষ থেকে। ময়মনসিংহে পৌষের শেষ সপ্তাহে আবারও জেঁকে বসেছে শীত। ঝিরঝির হিমেল বাতাস আর ঘন কুয়াশায় শীতে কাবু মানুষজন ও বিভিন্ন প্রাণীকুল। সূর্যের দেখা মিলতে কেটে যায় প্রায় অর্ধেক বেলা। শীতের দাপটে ঠান্ডাজনিত রোগে কাবু হচ্ছেন শিশু ও বৃদ্ধরাও। ভালোই শীত করতেছে, কয়েকদিন ধরে ঘন ঘন কুয়াশা, বৃষ্টির মতো ছোট ছোট ফোঁটা পড়ে। যাত্রী সংখ্যা কম এবং লোকজন ঘরের বাহির হয় কম, এই জন্য আমাদের খুবই কষ্ট। আবহাওয়া অফিসের তথ্য মতে দেশের সর্বত্র তাপমাত্রা আরও কয়েকদিন এমন থাকবে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এদিকে দেশজুড়ে চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও 2 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সকালে অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক সাংবাদিকদের জানিয়েছেন, জানুয়ারির মাঝামাঝি সময়ে একটি মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় সূর্যের দেখা মেলায় শীতের অনুভূতি কিছুটা কম, তবে রাতে তাপমাত্রা কম থাকায় শীতের অনুভূতি বেশি হবে। এছাড়া হিমেল হাওয়া জানুয়ারি জুড়ে অব্যাহত থাকবে বলেও জানান এই আবহাওয়াবিদ। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের পশ্চিমাঞ্চলের এবং উত্তরাঞ্চলের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে শীতের অনুভূতি বৃদ্ধি করতে পারে। যেহেতু মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ে, আজকের কুয়াশার ডেনসিটি এবং পুরুত্ব অনেকটাই কম থাকার কারণে সূর্যের আলোর প্রাপ্যতা। সাভারে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্সে থাকা 4 জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এতে আহত হয়েছে অন্তত 15 জন। রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিহত 4 জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিডিআর বিদ্রোহের ঘটনায় চলা অবস্থান কর্মসূচির শেষ খবর জানাতে এবার শহীদ মিনার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, অবস্থান কর্মসূচির সবশেষ খবর আপনার কাছে জানতে চাই। আপনি যে বিষয়টি আসলে বলছিলেন যে শহীদ মিনারে আজকে যেটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার মধ্যে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে কিন্তু আজকে অবস্থান কর্মসূচি ছিল। যেসব বিডিআর সদস্য আসলে পিঞ্জিলখানা হত্যাকাণ্ডের পর যে মামলা হয় সে তদন্তের পরিপ্রেক্ষিতে অনেকেই কিন্তু চাকরিচ্যুত হয়েছিলেন, অনেকেই সাজা ভোগ করেছেন এবং প্রায় 19,000-এর মতো বিডিআর সদস্যরা কিন্তু আসলে সে সময় চাকরিচ্যুত হন এবং অনেকে সাজাও ভোগ করেছেন এবং এখনও কিন্তু প্রায় 800-র মতো বিডিআর সদস্য কারা অন্তরীণ রয়েছেন এবং তাদের চাকরিতে পুনর্বহাল এবং সুষ্ঠু একটি তদন্ত এবং সেই তদন্তের মাধ্যমে নিরপরাধ যারা রয়েছেন সদস্য যারা রয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং তাদের সুবিধাদি দেওয়ার বিষয়ে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকদিন ধরে এবং আজকেও তাদের কর্মসূচি ছিল শহীদ মিনার এবং এই কিছুক্ষণ আগে কিন্তু আমরা এখন এসেছি শাহবাগে, কারণ কিছুক্ষণ আগে সেই অবস্থান কর্মসূচি থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে শাহবাগ ব্লকের কর্মসূচি তারা দেবেন এবং সেই কর্মসূচিটি তারা কেন দেবেন, তারা এই বিষয়ে তারা যে বিষয় আসলে জানিয়েছেন যে বিচার নিয়ে নানা ধরনের টালবাহানা করা হচ্ছে বলে তারা দাবি করেছেন। কারণ আপনি জানেন যে এর আগেও যে আদালতটা আসলে কোথায় বসবে এটা নিয়েও কিন্তু বেশ কয়েকবার আসলে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে এবং আজকেও ঢাকার আলিয়া মাদ্রাসা যেটি রয়েছে সেখানে বসার কথা ছিল, কিন্তু যারা বিডিআরদের যে চাকরিচ্যুতদেরকে যে আবার পুনর্বহালের যে দাবিতে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে আসলে ঢাকা আলিয়া মাদ্রাসা একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে আসলে আদালত বসাতে গেলেও আসলে নানা ধরনের বাধার মুখে তারা পড়বেন এবং সুষ্ঠুভাবে বিচার কাজটা করা হবে না, এরকম একটি সন্দেহ তারা প্রকাশ করেছেন। সব মিলিয়ে আসলে তারা যে ঘোষণাটি দিয়েছিলেন যে যেহেতু তারা সুষ্ঠু বিচারের কোনো প্রতিশ্রুতি কিংবা ইঙ্গিত তারা এখনো পাচ্ছেন না, সুতরাং তারা সেজন্য কিন্তু আজকে শাহবাগে 1টার পর থেকে তাদের ব্লকেট কর্মসূচি তারা দিয়েছেন এবং তারা এখন টিএসসির মোড় থেকে আসলে তারা আসছেন।
আমরা তাদের সঙ্গেই ছিলাম এবং আমরা এখন শাহবাগে রয়েছি এবং সেই এখানে এসে তারা যখন শাহবাগে বিক্ষোভ কর্মসূচি করবেন এবং সেখান থেকে তারা যখন পরবর্তী কর্মসূচি এবং তাদের যে পরবর্তী পদক্ষেপগুলো তারা জানাবেন তখন আমরা আপনাকে পরবর্তী আরও তথ্য দিতে পারবো। অলি, এই ছিল আমার কাছে শাহবাগের মোড় থেকে সবশেষ তথ্য। জি আসাদ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও যোগাযোগ করব। একজন মাত্র চিকিৎসক দিয়ে খুঁড়িয়ে চলছে দিনাজপুরের বিরলের 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 3 লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা এটি। লোকবল সংকট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বিকল থাকায় ভোগান্তিতে রোগীরা। বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 1965 সালে দিনাজপুরের বিরল উপজেলায় নির্মিত হয় 20 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল। পরবর্তীতে 3 লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়। কিন্তু হাসপাতালটিতে চিকিৎসক আছে মাত্র একজন, যে কারণে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। একটা ডাক্তার লাইন ধরে দাঁড়াই থাকবে আছে, সময়তে ছোয়া অসুস্থ হয়ে যাচ্ছে বেশি। আরো শ্বাসকষ্টর চিকিৎসা করার জন্য আমি এখানে আসছি, কিন্তু ডাক্তারের জন্য এখানে খুব সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, 1 ঘন্টা আধা ঘন্টা এরকম। ডাক্তার যদি বেশি হয় এটা সুবিধা হয়। সরকারের কাছে দাবি এই হাসপাতালে অনেক ডাক্তার দেওয়া হোক, 2-4টা ডাক্তারের দরকার। অনেক রোগী আসতেছে, অনেক রোগী ঘুরে ঘুরে চলে যাচ্ছে। ঠিক মতো করে আমরা তো সেবা দিতে পারতেছি না, তখন রোগীর লোকজনের কাছে আমরা বাধার সম্মুখীন হই। বিভিন্ন সময় ওনারা আমাদের চড়াও হয়। প্রতিদিন বহির্বিভাগে প্রায় 400 রোগী আসেন সেবা নিতে। এছাড়া আন্তঃবিভাগে ভর্তি হয়ে সেবা নেন 30 থেকে 40 জন রোগী। তাই সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয় প্রতিনিয়ত। আউটডোরেও প্রায় প্রতিদিন 400-র মতো রোগী আসে, কিন্তু বর্তমানে পুরো হাসপাতালে যেখানে 17 জন চিকিৎসক থাকার কথা, মেডিকেল অফিসার, সেখানে মাত্র 1 জন। যে কারণে এত রোগীর চাপ একার পক্ষে সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বললেন, সহকারী সার্জন সহ 17 জন মেডিকেল অফিসারের পোস্ট থাকলেও এখানে আছেন মাত্র 1 জন। বললেন, এক চিকিৎসক দিয়ে জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অনেক কষ্টকর। একজন চিকিৎসক দিয়ে জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং বহির্বিভাগে প্রতিদিন রোগীকে সেবা দেওয়াটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে পড়েছে এবং এটা প্রায় অসম্ভবই বলা যায়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন। রোগীদের সেবা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। এতে পুড়ে গেছে কয়েকশো ঘরবাড়ি, বিস্তীর্ণ এলাকা। এ ঘটনায় এ পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় 1.5 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ভয়াবহ আকার ধারণ করেছে ক্যালিফোর্নিয়ার দাবানল। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসে তা ছড়াচ্ছে নিয়ন্ত্রণহীনভাবে। পুড়ে গেছে 1000-এর বেশি বাড়িঘর, স্থাপনা সহ 16,000 একর এলাকা। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি প্যালিসাইডে। বাড়িঘর, গাছপালা সহ চারপাশে দাউ দাউ করে জ্বলছে আগুন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1.5 লাখ বাসিন্দাকে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। পানি স্বল্পতায় কঠিন হয়ে পড়েছে আগুন নিয়ন্ত্রণের কাজটি। আশপাশের এলাকা থেকে পানি সরবরাহের পাশাপাশি বিমান থেকে ছিটানো হচ্ছে রাসায়নিক। দাবানলের প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার বিদ্যুৎ ব্যবস্থা। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে সক্রিয় 5টি অগ্নিকাণ্ডে প্যাসিফিক পলিসেডস এলাকায় 16,000 এবং ইটনে 10,500 একর জমির ফসল পুড়ে গেছে। এই দাবানলে প্রায় 10 লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দাবানলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ $5,000 কোটি বেশি হতে পারে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কেভিন ম্যাকগুয়ান। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ইসরায়েলি হামলায় গাজায় আরও 1/2 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 45,900 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ঝাপোরিঝিয়ায় 13 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে লাগাতার বৃষ্টিতে সৌদি আরবে দেখা দিয়েছে বন্যা। পরিস্থিতি মোকাবেলায় রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেনের আরেকটি ডেস্ক রিপোর্ট।
গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি তাণ্ডব। সবশেষ রাফা অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরো 50 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে 45,936-এ পৌঁছেছে প্রাণহানি, আর আহত ছাড়িয়েছে 1,09,000। এর আগে প্রেসিডেন্ট হিসেবে 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগেই সব জিম্মিদের মুক্তি দিতে হামাসকে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ঝাপোরিজিয়া অঞ্চলে 13 জন নিহত ও 63 জন আহত হয়েছে। আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে বুধবার স্থানীয় সময় বিকেলে এই হামলা চালানো হয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক। বাশার আল আসাদের পতনের পর নতুন নেতৃত্বের সঙ্গে একটি রক্তপাতহীন সমঝোতার শর্ত মেনে নিতে হবে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। অন্যদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সৌদি আরবে। এরই মধ্যে মক্কা ও মদিনা শহরে লাল সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর, ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি NCM। নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই, বললেন বাণিজ্য উপদেষ্টা। কয়েক দেশ থেকে আমদানির সিদ্ধান্ত। কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি সহ 3 দাবিতে শহীদ মিনারের স্বজনদের অবস্থান। আদালত অপসারণ দাবিতে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ। 2 সহস্রাধিক নেতাকর্মীকে ক্রসফায়ারের দায়ে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ। আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীকে। এবং তাপমাত্রার পারদ বাড়লেও হিমেল হাওয়ায় শীতের দাপট। কর্মহীন খেটে খাওয়া মানুষ, মাসের মধ্যভাগে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।